আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। 2024 সালের 16ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিবিরের কর্মী আবু সাইদকে আন্দোলনের অংশ হিসেবে মেটিকুলাসলি ডিজাইন যে ষড়যন্ত্র তার অংশ হিসেবে হত্যা করা হয়। আবু সাইদকে হত্যা করে সেই হত্যার দায় আবার সেই সময়ের শেখ হাসিনার সরকারের উপরে চাপানো হয়। কি শিল্পিত একটি ষড়যন্ত্র। জঙ্গি অভ্যুত্থান এবং শিবিরের একজন নিবেদিত সদস্য এই আবু সাইদ দলের জন্য যে নিজেকে উৎসর্গ করেছে। তো আজকে সেই 16ই জুলাই এবং যেহেতু ষড়যন্ত্রগুলো ক্রমশ উন্মোচিত হচ্ছে, আবু সাইদের বুকে রাবার বুলেটের গুলি লেগেছিল এবং তখন চারিপাশে ক্যামেরাগুলো এমন ভাবে পজিশন করা ছিল যে একেবারে এমন ভাবে যে গুলি করছে সবকিছু কিন্তু পজিশন। কিন্তু আবু সাইদকে যখন নিয়ে যাওয়া হলো সেই রাস্তা থেকে, তারপরে প্রায় 4 ঘন্টা আবু সাইদের কোনো খোঁজ আমরা পাইনি। 4 ঘন্টা পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাকে সেখানে সেখানে সে মৃত ঘোষিত হয়েছে এবং তার বুকে রাবার বুলেট লেগেছে, কিন্তু তার মাথার পেছনে একটা আঘাত ছিল এবং সেই আঘাতের থেকে রক্তপাত, এবং সেই রক্তপাতে সে মারা গেছে। কারা তার মাথায় এভাবে আঘাত করলো? কেন তাকে রাজপথ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হলো না? কেন তাকে 4 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হলো? এবং পোস্টমর্টেম রিপোর্ট যেটি পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, সে প্রকৃত পোস্টমর্টেম রিপোর্ট বিশ্লেষণ করলেই এটি পাওয়া যায়। অথচ এমন ভাবে প্ল্যান্ড ওয়েতে এই মৃত্যুটাকে সেই সময় ছড়িয়ে দেওয়া যাচ্ছিল এই সংবাদটা, এবং তখন স্কেচ আঁকা হলো, সেই স্কেচটা আঁকা হলো আবার এই পশ্চিমবঙ্গ থেকে। মানে একটা দারুণ প্ল্যান। এবং তখন মানুষ বিশ্বাস করলো, দেশব্যাপী একটা ক্ষোভ যে তাকে হত্যা করা হলো। কিন্তু তাকে তো হত্যা করা হয়েছে আন্দোলনের স্বার্থে, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই তাকে দলীয় সিদ্ধান্তে তার সহযোদ্ধা জঙ্গিরাই হত্যা করেছে। তো আজকে সেই 16ই জুলাই আরেকটি কারণে 16ই জুলাই উল্লেখযোগ্য, সেটি হলো গত বছরের 16ই জুলাই গোপালগঞ্জে একটি গণহত্যা চালানো হয়েছিল। এই জন্য এটিকে আজকে বলা হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এনসিপি গোপালগঞ্জে একটি সমাবেশ করতে গিয়েছিল এবং তার আগে তারা অনেক আজে বাজে কথা বলেছে। এমনকি তারা টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ গুড়িয়ে দেবার কথাও কিন্তু বলেছিল। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে তারা সমাবেশ করতেও পারেনি। জনগণের ধাওয়ায় জীবন নিয়ে পালিয়েছে এবং পরবর্তীতে এই পুলিশ সেনাবাহিনী এদের প্রোটেকশন দিয়েছে, এপিসিতে করে তারা পালিয়েছে। এবং এটার প্রতিশোধ হিসেবে গোপালগঞ্জের ঘরে ঘরে তারা গিয়েছে, তছনছ করেছে, গুলি করেছে এবং অফিসিয়ালি বলছে যে 6 জন মারা গেছে। কিন্তু আনঅফিসিয়ালি এই মৃত্যুর সংখ্যা এক্স্যাক্টলি কত সেটা আর জানা যায়নি। কিন্তু অনেকেই গোপালগঞ্জে কিন্তু গুম হয়ে আছে। এবং সেই হত্যাকাণ্ড, এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল সেই সময়ের যশোরের জিওসি মেজর জেনারেল এমদাদ, ইফ আই এম নট রং। এবং সেটি ঢাকার থেকে মনিটর করেছিল সেই সময়ের উপদেষ্টা এই আসিফ ভুঁইয়া এবং আসিফ নজরুল, সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এরা সবাই মিলে ইনস্ট্রাকশন দিচ্ছিল এবং তাদের নির্দেশে এবং যশোর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধানে, এবং শোনা যায় যে সেনা প্রধানও এর সাথে জড়িত ছিল। তো আরেকটি কারণে
যেটি উল্লেখযোগ্য সেটি হলো আজকে আমার জন্মদিন। আমি কলকাতায় আছি। কলকাতায় আমি এত ব্যস্ত এবং আহ, এইখানে রেকর্ডিং এর কোনো তেমন ব্যবস্থা নেই, আলোর স্বল্পতা, মানে খুবই আমার জন্য, আমি গত 3 দিন রেকর্ড করতে পারিনি। আমি রিয়েলি সরি। আমাকে এত 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 দর্শক নক করেছে, আমি জানতাম না যে এতটা ভালোবাসায় আমি বাস করি এবং এতটা অধীর প্রতীক্ষা আপনারা করেন। যাই হোক, 3টি কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই কদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামের একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, তারা বাংলাদেশের বর্তমান গণতন্ত্রের যে বিপন্ন অবস্থা সেটি নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে এবং এই সেমিনারে অনেক বিদগ্ধ আলোচক উপস্থিত ছিলেন। তারা কথা বলেছেন, সেখানে কথা বলেছেন আমাদের সজীব ওয়াজেদ জয়, যিনি বঙ্গবন্ধুর নাতি এবং শেখ হাসিনার পুত্র। সেখানে সজীব ওয়াজেদ জয় তিনি জানতে চেয়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে যে 24 সালে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান নিয়ে একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টে তারা বলেছে যে এই সময়ে জুলাই আগস্টের একটা ডিউরেশনে প্রায় 1400 লোককে হত্যা করা হয়েছে। এখন সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ করেছে যে এই 1400 জন যে হত্যা করা হয়েছে তাহলে তাদের তালিকা দেওয়া হোক। তার আগে বাংলাদেশের একাধিকবারে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি লিখেছেন, তার পক্ষে একটি ল ফর্ম চিঠি পাঠিয়েছে যে এই যে আপনারা কথায় কথায় 1400 বলেন, সেই 1400 শহীদের যাদের হত্যা করা হয়েছে আপনাদের ভাষায়, হ্যাঁ, তাদের তালিকা দেন। তো এখন তালিকা দিতে পারছে না এবং ইতিমধ্যে আমরা জানি যে তথাকথিত শহীদের অনেকেই ফিরে এসেছে। আবার ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, হাসপাতালে মারা গেছে, এরাও নাকি শহীদ, জুলাই শহীদ। এখন এই যে শেখ হাসিনার পক্ষ থেকে, সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে এবং বিভিন্ন সময়ে কিন্তু এই 1400 তালিকা চাওয়া হচ্ছে। এখন এইটা নিয়ে জাতিসংঘের ভেতরে কিন্তু একটা ব্যাপক আলোচনা হচ্ছে যে এই 1400 তালিকা তাহলে দেওয়া উচিত এবং এটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে চিফ কমিশনার ভলকার তার্কের উপরে প্রেশার করা হচ্ছে। বলা হচ্ছে তুমি, তোমার টিম রিপোর্ট দিয়েছে, why don't you give us the list? এখন বাংলাদেশের দুই বিখ্যাত সম্পাদক, প্রথম আলোর মতিউর রহমান এবং মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই লিস্ট বানানোর এবং তারা সারা বাংলাদেশে এখন চষে বেড়াচ্ছে তাদের সাংবাদিকরা যে এই জুলাই আগস্টের যে শহীদ, সেই শহীদের ট্রেস করতেছে তারা, কে কে কোথায়। 1400 বানাইতে হবে। এদিকে আমাদের যে আইসিটির চিফ প্রসিকিউটর, তিনি আবার এই লাশ কোথায় আছে এটার জন্য তিনি রায়ের বাজারে কবরস্থানে গিয়েছেন জুলাই শহীদদের কবর দেখতে এবং সেখানে গিয়ে দেখেন যে পুরা গোরস্থান পানির নিচে। প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকায়, আপনারা জানেন, তো পানি সরানো হয়েছে সেচ টেচ দিয়ে। তো তারপর দেখেন কবরগুলো ভেঙে গেছে এবং খুবই দুঃখজনক যে কবরের ভেতরে কোনো লাশের কোনো চিহ্ন নাই। ধরেন একটা লাশ, সেটা তো 2 বছরে ডিকম্পোজড হয়ে গেছে, কিন্তু সেখানে হাড় গোড় তো কিছু থাকবে, কিচ্ছু নাই। তাহলে এই কবরের ভেতরে যে লাশ ছিল সেই লাশগুলো গেল কোথায়? সেই লাশ ভেসে গেছে, নদীতে ভেসে গেছে না কি? এখন এই লাশ কোথায় গেল এটা নিয়ে ব্যাখ্যা আমরা পাচ্ছি না। একটা কি বিব্রতকর অবস্থা বলেন। এমনি জুলাই শহীদ নিয়ে এমন মস্করা করা হয়, তারপরে এখন আবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার গণভবনে গণকবর বানানো হয়েছিল, সেগুলো অতিবৃষ্টিতে ভেঙে পড়ছে।
এখন তড়ি হড়ি করে সেইগুলো আবার কনস্ট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে। তার মানে একদিকে জুলাইয়ের 1400 এই নাম্বারটা ভুয়া, ইট হ্যাজ বিন প্রুভেন সেভারাল টাইমস। ইভেন যে এই যে প্রথম আলো বলেন যা বলেন, এরাও সেই সময় যে নিউজ পাবলিশ করেছে তাতে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে 30-40 জন হয়তো নিহত হয়েছে। বাকিগুলো কারা হত্যা করেছে, আদৌ সেটা 1400 হয় কিনা নাকি 200-300, এটা নিয়ে কিন্তু শুরু থেকেই বিতর্ক ছিল, এবং এই বিতর্কগুলো আজকাল অনেক বাড়ছে। তো জুলাই মাস, আজকে 16ই জুলাই, 24 সালের 16ই জুলাই জঙ্গি আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল। সেই টার্নিং পয়েন্ট নিয়ে এখন বোঝা যাচ্ছে যে পুরাটাই মেটিকুলাসলি ডিজাইনড একটা অংশ, এবং এখন কবরের লাশ পাওয়া যাচ্ছে না। তাহলে লাশগুলো গেল কোথায়? এই প্রশ্নের উত্তর জানতে পেতে চাই। আমি আর 3 দিন পরে অস্ট্রেলিয়ায় ফিরবো। আমি আশা করি তারপর থেকে আপনাদের সাথে আমার নিয়মিত কথা হবে। আমার জন্য দোয়া করবেন। হাদি তো অনন্তকাল এই বাংলাদেশে যে আমাদের মৌলবাদ শ্রেণীর এই নারীগুলো আছে, এরা কিন্তু দেখবেন একেবারে এমন লাইন করে ফেলতো শুধু হাদির সাথে যৌন মিলন করার জন্য। এই লাইন পৃথিবীকে আপনার এই যে পৃথিবী যে 24,000 কিলোমিটার বা মাইল যে আপনার যে সার্কামফারেন্স আছে বৃত্ত, এইটা 500-600 বৃত্ত হতো শুধু বাংলাদেশি নারীগুলার লাইন, যে হাদি একা থাকবে, সে যৌন মিলন করবে, আর এই নারীগুলো একে 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 সবাই আসে হাদির সাথে যৌন মিলন করবে। চিন্তা করতে পারেন একটা জঙ্গি, কুৎসিততম, চেহারাও কুৎসিত। হ্যাঁ, চেহারা কুৎসিত কথাটা বললে আপনার আমাদের সবাই অপমান বোধ করি। আসলে চেহারা তো কুৎসিতই, কুৎসিত চেহারা অবশ্য বেশি দিন থাকে না। একটু ব্যাখ্যা না করলে আবার আমাকে সেক্সিস্ট বলে গালি দেওয়ার সুযোগ আছে। সে ব্যাখ্যাটা হলো কি, সুশ্রীর চেহারাটা কাজে লাগে সব সময়, কিন্তু সেটা কতক্ষণ কাজে লাগে? সেটা কাজে লাগে হয়তো 5 মিনিট, একদিন। আর মানুষের যে আসল সৌন্দর্য সেটা তো ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে ফুটে ওঠে। সেইটা ফুটে উঠতে হয়তো 10 দিন লাগে। আসলে যে কোনো মানুষের সাথে 10 দিন মেশার পর সুশ্রী কুশ্রী একই হয়ে যায়, তখন তার ব্যক্তিত্বটা আপনার যেটা, সেটাই তার সৌন্দর্য। কিন্তু এই হাদি দেখেন, দুদিক থেকে সে চরমতম কুৎসিত। ব্যক্তিত্বের দিক থেকে কুৎসিত, জিঘাংসার দিক থেকে কুৎসিত, তার যে ধ্বংসকারী যে মানসিকতা এবং ধর্ষকামী মানসিকতা, সেই দিক থেকে সে কুৎসিত, চেহারাতেও কুৎসিত, দাড়িতেও কুৎসিত। কিন্তু দেখেন, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের একটা সমাজের নারী শ্রেণী এই হাদি নামক জঙ্গিটির প্রতি কি পরিমাণ আকর্ষণ বোধ করে। কেন আকর্ষণটা বোধ করে? কারণ হাদি একজন অত্যন্ত নিম্ন শ্রেণীর কিংবা অত্যন্ত উচ্চ শ্রেণীর জঙ্গি। যে এই যে জঙ্গিদের প্রতি আমাদের সমাজের প্রেম, এইটা পাকিস্তানের আছে 80%, আমাদের কিন্তু অলমোস্ট 100% মানুষেরই এই প্রেমটা আছে। আমরা যারা সচেতন, আমাদের মধ্যে প্রেমটা সুপ্ত, আর যারা জঙ্গি শ্রেণী তাদের মধ্যে কিন্তু প্রেমটা জাগ্রত। পার্থক্যটা বুঝতে হবে। তাহলে এই সমাজ থেকে আমরা তো আওয়ামী লীগে কিন্তু জঙ্গিদেরকে বা চরমপন্থাকে আসলে ভালোভাবে দমন করতে পারিনি। সেখানে তারেক রহমান কিভাবে তিনি এই চরমপন্থা দমন করবেন? তিনি তো চরমপন্থীদের সমর্থন নিয়েই কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন। উনি যদি ওই পদ্ধতিতে দমন করতে যান, ওনাকে কিন্তু মেরে ফেলা হবে। হ্যাঁ, একটা জিনিস আছে দেখবেন, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন ইলিয়াস কিন্তু বলে যে এই শেখ হাসিনা আসলে শুধু জঙ্গি, তারেক রহমান আসলে জঙ্গি হয় না কেন, ইউনূসের আমলে জঙ্গি নাই কেন? এইটা হলো যে এইটা নিয়েও কিন্তু সে বেশ তার জঙ্গি শ্রেণীকে ভালোভাবে কিন্তু আনন্দ দিতে পেরেছে, এই শীর্ষ জঙ্গি ইলিয়াস। আপনারা জানেন এই উত্তরটা কি? আমার মনে হয় সবাই জানেন না। উত্তরটা হলো, দেখুন, জঙ্গিরা তারেক রহমানকে একটু সময় দিতে চায়। ইলিয়াস, ইউনূস যেহেতু জঙ্গিদেরই নেতা ছিল, জঙ্গিদের নেতা যখন ইউনূস, তখন তো জঙ্গিরা শেখ হাসিনার সময় যে উৎপাত করতো সেই উৎপাতটা করবে না। তারা তো তখন এক পক্ষ ভাই, তারা তো তখন তাদের বৃহত্তর কর্মসূচিতে চলে গিয়েছিল। তাই ইউনূসের সময় সেটা কি, ইসলামিক রাষ্ট্র কায়েম করা। সেই কর্মসূচি কিন্তু এখনো অব্যাহত আছে। সুতরাং তারেক রহমানের সময়, শেখ হাসিনার সময় যেটা হয় যে ওইখানে 2টা বোমা ফুটায়, ওইখানে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালানোর জন্য জড়ো হয়, সেটা সহজে হওয়ার কথা নয়, যুক্তিতে বলে। কিন্তু তারেক রহমানের সময় তো ভেতর থেকেই পুরো সিস্টেমটাকে জঙ্গিবাদ করে ফেলছে। তারেক রহমান কি এটা আটকানোর সক্ষমতা রাখেন? যুক্তি কি বলে?
তারেক রহমানের কাছে সেই পাকিস্তানের 20% নাই, একটা মানে একটা দেয়াল নাই 20% জমিদার শ্রেণীর। এইভাবে দরিদ্র দেশগুলো আসলে, আমরা 3টা দেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। পাকিস্তানের সবচেয়ে স্ট্রং জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আছে 20% পশ্চিমা শিক্ষিত জমিদার শ্রেণী। বাংলাদেশে সেটা নাই। বাংলাদেশে আছে একমাত্র মুক্তিযুদ্ধের চেতনার ধারক আওয়ামী লীগ। এই কাজটা আওয়ামী লীগ করতে পারে। তাও আওয়ামী লীগ সাকসেসফুলি কেন পারে না? বিএনপি যেই প্রেমটা এই জঙ্গিদের জন্য অনুভব করে, অর্থাৎ হাদির যেই উদাহরণটা আমি দেখালাম, যে আপনার সারা পৃথিবীর চারিদিকে 500 বার ঘুরে আসবে নারীদের লাইন, আপনি যদি জঙ্গি হাদিকে যদি ওই বেহেশতের যে আমরা বর্ণনাটা পেয়েছি সে ব্যবস্থাটা আপনি ঢাকা শহরে করে দিতে পারেন, আপনি কোনো একটা পার্কে বা কোথাও, সেই টানটা তো আওয়ামী লীগের লোকজনেরও আছে। কিন্তু আওয়ামী লীগের যে ওই যে আরেকটা জিনিস আছে কাগজে, যে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, ওই ক্ষমতাটুকুন শুধু শেখ হাসিনা এবং তার সরকারকে পারে এই জঙ্গিবাদকে কোনো রকম থামানোর। এই শক্তিটা কিন্তু তারেক রহমানের নাই। উনি যদি আন্তরিকভাবেও চান, ওনাকে কিন্তু পারভেজ মোশাররফের স্পিরিটে যেতে হবে। হাজার হাজার জঙ্গিকে রাস্তায় মেরে ফেলার যেই শক্তি পারভেজ মোশাররফের ছিল, কেন ছিল? পাকিস্তানের ওই যে 20% মিলিটারি, সিভিল ব্যুরোক্রেসি, জমিদার, সবাই মিলে যে 20%, ওইটা কিন্তু ওই জঙ্গিগুলাকে মেরে ফেলার পেছনে ছিল, এই পারভেজ মোশাররফের পেছনে ছিল। তারেক রহমানের পেছনে কি এইভাবে 20% আছে? নাই তো। আমরা আছি, আওয়ামী লীগ আছি, কিন্তু আওয়ামী লীগকে তো তারেক রহমান আবার ফ্যাসিস্ট বলে সমাজ থেকে আলাদা করে দিচ্ছেন। তার এক মানে মূল ফ্রন্ট তো আসলে এইটা। আওয়ামী লীগ হলো তার মূল যুদ্ধের ফ্রন্ট। এখন জঙ্গিদের যে উনি শায়েস্তা করবেন, প্রথম কথা হলো এটা আন্তরিকভাবে বলছেন, এই প্রশ্ন করা যায়, কারণ উনি তো তাদেরই স্বগোত্রীয় ভাই, কিভাবে পারবেন? তার মূল যুদ্ধ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যদি তিনি সেটা আন্তরিক হয়ে থাকেন এই কাজটা করার জন্য, তারেক রহমান নিশ্চিত জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করবেন। বন্ধুরা, আজকের বক্তব্য এখানে শেষ। বঙ্গবন্ধুর সাজা কার্যকর করতে চেয়েছিল যারা, তাদের চেয়ে শক্তিশালী এরা না। সেই পাকিস্তানের ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এবং তার উত্তরসূরিরা। আর যে দেশে শেখ হাসিনার জন্ম, যে দেশের স্বাধীনতা এসেছে তার বাবার নেতৃত্বে, যে দেশ সমৃদ্ধ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সাংবিধানিক ডিমান্ডটা ফুলফিল হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশে মোট পপুলেশনের অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগ করে এবং শেখ হাসিনাকে পছন্দ করে, সেই দেশে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন? এই জাতীয় বাগাড়ম্বন যারা করেন, তারা অর্বাচীনের ভাষায় কথা বলেন, আর ওই কোন তথ্য উপদেষ্টাকে এটা তারে নানা নামে মানুষ ডাকে, এইসব লোকদের বিষয় নিয়ে আমরা খুব আলোচনায় আগ্রহী না, কারণ আমাদের একটা বুঝ আছে, একটা বিবেচনা আছে। আপনারা এই আজকে ইন্টারভিউতে লন্ডনের মেয়র, সিলেটের মেয়র বলেছেন যে 10টা বিমানে করে, চার্টার ফ্লাইটে করে লন্ডন থেকে তারা আসবেন। তারপরে একজন ভারতীয় সাংবাদিক বলেছেন তিনি বেনাপোল হয়ে পদ্মা সেতু হয়ে আসবেন। এগুলো কি খুব প্রিমিচুর অবস্থা এখন? দেখুন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি, শেখ হাসিনা আমাদের পলিটিক্যালি, তিনি আমাদের সুপ্রিম কমান্ডার, তিনি আমাদের নেত্রী, তিনি সিদ্ধান্ত দেবেন। তিনি যেভাবে সিদ্ধান্ত দেন সেভাবে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে। আমি ভারতীয় সাংবাদিকের অভিমত বা সিলেটের সাবেক মেয়রের অভিমত বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনি একটা মন্তব্য করেছেন, যেটা বাচ্চুরা জায়গা প্রসঙ্গ এনেছেন, জলজ্যান্ত একটা সামনে আমাদের চোখে আছে একটা জিনিস, তারও অনুপস্থিতিতে বিচার হয়েছে, সে তার ফাঁসি হয়েছে, সে লোকটা 5 আগস্ট বাংলাদেশে চলে এসেছে, আমরা লাইভে দেখলাম সে আদালতে উপস্থিত হয়েছে, আদালত তাকে গ্রেফতার করলো না, বাড়ি যেতে দিল। তার দেখেন, আইন কি বাংলাদেশের দুইটা? না, আইন কি দুইটা, যে রাজাকারের জন্য একটা আইন আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য একটা আইন।
একজন দেখলাম মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এরকম সামথিং, উনি বলছেন যে ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু নাই, এসে শুধু দড়িতে ঝুলে পড়া। আরে ভাই, তাই যদি হয় তো বাচ্চু রাজাকারের ব্যাপার কি হইলো? তো রাজাকারদের জন্য আইন একটা, আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য আইন আর একটা। এইসব লোকদের এই জাতীয় অর্বাচীন সুলভ কথাবার্তার ভিতরে বেশি আলোচনা করার আবশ্যকতা আছে বলে আমার মনে হয় না আর কি। আপনি কি মনে হয় অ্যাবনর্মাল কথাবার্তা এগুলা? তারা বেতাল অবস্থা তাদের। পলিটিক্যাল রেটরিক, এবং অনেকে হয় কি নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজের বোকামিটা জাহির করেন। এই যে আমি একটা কথা বললাম যে ওনারা বলছেন যে যার ফাঁসির আদেশ হয় এবং নির্ধারিত সময় সে আপিল করে না, তার আর কোনো পথ নাই, তার এসে শুধু ঝুলে পড়তে হবে, এটা ওনাদের বক্তব্য। তাই যদি হয় তো বাচ্চু রাজাকারও তো ফাঁসির আদেশ হওয়ার পরে দীর্ঘদিন পরে আসছে, তো তাকে কি ঝুলে পড়তে হয়েছে? আমি বাচ্চুকা রাজাকারের সঙ্গে বঙ্গবন্ধু কন্যার তুলনা করি না, কিন্তু আমি একটা যৌক্তিক উদাহরণ বললাম। এবং পৃথিবীর ইতিহাসে কোনো নারীর ফাঁসির দৃষ্টান্ত আছে? আমি ওদিকেও যেতে চাই না। যে বিচারটাই অবৈধ প্রক্রিয়া হয়েছে, যে বিচারটা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে, যে বিচারটা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, সেই বিচার প্রক্রিয়ায় ওনারে ফাঁসি দেবেন না, উনি নারী মানুষ, এই জাতীয় আলোচনায় আমি যেতে চাই না। কারণ এই টোটাল ট্রায়ালটা হয়েছে অবৈধ, বিচারক নিয়োগ অবৈধ, ট্রায়াল প্রক্রিয়া অবৈধ, কনস্টিটিউশন অফ ট্রাইব্যুনাল অবৈধ, সাক্ষীরা পক্ষাশ্রিত। ফলে ওই দিকেই আমি যেতে চাই না। আমি করুণা দিয়ে চাওয়ার জন্য বলতে চাই না যে শেখ হাসিনা একজন নারী, কেউ তাকে নারীকে কোনদিন ফাঁসি দেয় নাই, দয়া করে আপনার ফাঁসি দেবেন না, এই আলোচনায় আমি যেতে চাই না। শেখ হাসিনা একজন নারী না, শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ